আমি আর বদ্দু কথা বলছিলাম নিজেদের মধ্যে। এর মধ্যেই কোথা থেকে চাচি আম্মা এসে দেখলেন এই বিষয়টা, আর চিৎকার করে ডাকতে লাগলেন মাকে। সেদিন থেকে তাদের মতো আমি আতপাগল। একা একা কঙ্কালের সঙ্গে কথা বলি। আমি অস্বাভাবিক। হাহা, আসলে ডাক্তার মশাই আপনি সত্যিই আতপাগল। বিবার আতপাগল বলার কারণে ফাইয়াজ হতাশ সুরে বলে উঠল, হ্যাঁ আমি তো আতপাগলই। পাগল হয়ে ঘুরতে হবে দুদিন পর। কেউ আমাকে সুস্থ আর স্বাভাবিক ভাবে না। আসলেই খুব দুঃখের ব্যাপার যদি কেউ কাউকে সুস্থ স্বাভাবিক না ভাবে আর কি। আপনি আমাকে নিয়ে মজা করছেন? না, একদম নয়। এটাই। আরে অত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো দুষ্টুমি করছিলাম আপনার সঙ্গে। আচ্ছা, আপনি কিন্তু বলেননি কেন আপনি এই কঙ্কালটির নাম বুদ্ধু দিয়েছেন। বুদ্ধু দেওয়ার প্রথম কারণ, আমি এত এত কথা বলার পরও চুপ করে শুনে যেত, তাই বেচারির নাম তাই দিলাম। ও মানে এর আসল কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে বুঝলেন বডিটা মেয়ের, আর কি করে পেলেন? ফার্স্ট বডিটা আমি বলেছিলাম এটা দিয়ে গবেষণা করি, এটা ঠিক নয়। মেডিকেল স্টাডিতে অবশ্যই এর একটা অবদান আছে। আমাদের পড়তে হলে মানবদেহের প্রায় প্রত্যেকটা পার্ট নিয়ে পড়তে হয়। ডাক্তার সাহেব, আমার কথা শুনুন। এত এত পার্টস বললে মাথা নষ্ট হয়ে যাবে আমার। আরে শুনুন, এতটা বিরক্ত হবেন না। আর এত পার্টস বাই ডিটেলস বলছি না, জাস্ট কিছুটা আপনার বোঝার সুবিধার্থে বলছি। এগুলো হচ্ছে মাথার খুলির অংশ। এগুলো পাটে পাটে খুলে আমাকে প্রতিদিন নিয়ে যেতে হতো। আর বুদ্ধুকে আমি একটা সিনিয়র ভাইয়ের থেকে কিনেছিলাম। আর বুদ্ধু মারা গিয়েছে প্রায় 20 বছর আগে। আর যতটুকু মনে হয় বুদ্ধু কোনো বেওয়ারিশ বা এ জাতীয় কোনো লাশ ছিল, যা সৎকার করার কোনো উপায় ছিল না। আর শুনতে পাচ্ছি না, আমার গাটা ছমছম করছে। সত্যি আমি পুরোই অবাক হয়ে গেছি। ডাক্তার সাহেব, আপনি অস্বাভাবিক। কেন? একটা মৃত মানুষের বডির সঙ্গে কি করে এত কথা বলতে পারেন? আমি তো মনে করেছিলাম প্লাস্টিক বডি, কিন্তু এটা সত্যি একটা মানুষের বডি। তাও এতটা সহজে কি করে পেলেন? এই দেশে প্লাস্টিকের বডির থেকে মানুষের বডির দাম সস্তা, বুঝতে পেরেছেন মিস বিভাবতী? আর এত এত স্বাভাবিক মানুষের ভিড়ে দু একজন অস্বাভাবিক মানুষ থাকতেই পারে মিস বিভাবতী। আচ্ছা, একটা কথা ছিল, যার জন্য ফোন করেছিলাম আপনাকে আমি। বলুন। আমি আর আমার বান্ধবী উর্মি মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছি। যদিও অনেক আগে গিয়েছিলাম, তারপরও আবার যাচ্ছি। উর্মি বলেছিল আপনাকে জিজ্ঞেস করতে আপনি যাবেন কিনা তার জন্য। আপনিও কি আমাদের সঙ্গে যাবেন? কক্সবাজার গেলে আপনি খুশি হবেন। আপনি যদি বলেন তাহলে আমি অবশ্যই প্রস্তুত। বিভা একদম চুপ করে গেল। কি উত্তর দিবে এই প্রশ্নের? তবুও হেসে বলল, ফাইয়াজ সাহেব, আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে যদি বলি, তাহলে বলবো আপনি আসলে আমি অবশ্যই খুশি হব। আর আপনি আসবেনও আমাদের সঙ্গে, আশা করি। আমার কথাটা আপনি রাখবেন। তাহলে তো ফেলে দেওয়া যাবে না, রাখতেই হবে। এই যে ফেলে দেওয়ার মতো কথা নয়। বিভাবতী বলেছে আর ডাক্তার শুনবে না। বিভাবতীর কথায় যে তীরের ফলার ন্যায় ছুড়লে বুকে বিঁধতে সময় লাগে না। খুব বেশি কথা বলেন ডাক্তার সাহেব, বলেই বিভা চুপ করে গেল। অপর প্রান্ত থেকে শোনা যাচ্ছে ডাক্তার ফাইয়াজের প্রাণ খোলা হাসি। ফাইয়াজ উচ্চস্বরে হেসে যাচ্ছে। এই মানুষটার এত রূপ, কিভাবে চলে সে? বাহিরে গম্ভীর, ভিতরে এত সারল্য আর রসিক। সকাল সকাল 1 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে বসলেন বিভার মা। পত্রিকায় তখন বিশেষ আর নতুন সব চমকপ্রদ ঘটনা পড়ছিলেন বিভার বাবা। দেশের ঘটনাগুলো পড়তে পড়তে পুরো বিরক্ত তিনি। কী সব ঘটছে আজকাল, এখানে খুন, ওখানে ধর্ষণ। সহধর্মিনীর দিকে তাকিয়ে বলে উঠলেন, কী সব হচ্ছে দেখেছ? পরিস্থিতি একদম বেগতিক। দীর্ঘশ্বাস ফেলে তিনি চোখের চশমাটা খুলে দেখলেন চা নিয়ে বসে আছেন তার স্ত্রী। চা দেখে হেসে বলে উঠলেন, চা নিয়ে এসেছ? দাও দাও, বড় চায়ের তেষ্টা পেয়েছে। চায়ে চুমুক দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে উঠলেন, পৃথিবীটা সত্যিই কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে। আপডেট হয়তো হচ্ছে সব কিছুর, কিন্তু মানুষের চিন্তাধারা আর আপডেট হচ্ছে না। কেন বলো তো? কারণ মানুষ আর আগের মতো ব্রেন খাটাচ্ছে না।
বিবেক দিয়ে মানুষ কিছুই করছে না, শুধু আপডেটই হচ্ছে, চিন্তা বা চেতনা জিনিসটাকে কাজে লাগাচ্ছে না। বিভা এসে চুপটি করে বসে পড়ল বাবার পাশে। মশিউর সাহেব কথা বলতে বলতে মেয়ের মুখের দিকে চেয়ে বলে উঠলেন, কিছু বলবে? উর্মি বলেছিল কিছুদিনের জন্য কক্সবাজারে যাবে, আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছে, তাই ভাবলাম তোমাকে জানিয়ে দেখি। কি বলো, কক্সবাজার যাব? সঙ্গে আর কেউ যাচ্ছে? দেখো, আমার তো কোনো সমস্যা নেই, তুমি যথেষ্ট ম্যাচিওর। তবে আমি ভয় করছি সমাজ নিয়ে, কি হচ্ছে দেখছে তো। সাবধানে যাওয়ার কোনো ব্যবস্থা থাকলে যেতেই পারো, আমি তোমাকে কোনো বাধা দিব না। তা নিয়ে চিন্তা করো না বাবা, উর্মি আর ওর পরিবার থেকে ওর ভাই বোনরা যাচ্ছে, এই তো কয়েকদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেতেই পারো। থাকার ব্যবস্থা কোথায় করছো? না, করতে হবে। আমার বন্ধু রশিদকে তো চিনো, রশিদের নিজস্ব রিসোর্ট আছে, সেখানে থাকতে চাইলে ব্যবস্থা করে দিতে পারি। রশিদের রিসোর্টটা বেশ সেফ তোমাদের জন্য। রশিদের রিসোর্টটা বেশ সুন্দর, নতুন হোটেলে নিজেদের মতো থাকতে হয়তো পারবে না, কিন্তু রিসোর্টটা বেশ সুন্দর এবং একান্তে সবার সঙ্গে সময় কাটাতে পারবে। কবে যাবে কিছু ভেবেছিস? উর্মি তোকে বলেছে কবে যাবে? উর্মি বলেছে যাবে, তবে কবে বা কখন যাবে তা তো বলেনি। দেখছি আজ কথা বলবো। শপিং করতেও তো হবে নাকি? তাহলে শপিং করার ব্যবস্থা করে নাও। বেশ কয়েকদিন পর উর্মি আর বিভা একসঙ্গে বসেছে। উর্মির ভাই উমায়ের বসেছে একদম বাসের সামনের সিটে, উমায়ের পাশে বসেছে ফাইয়াজ। গাড়িতে তখন কিছুটা খুনসুটিতে মশগুল ছিল উর্মি আর বিভা। স্কুল থেকে কলেজ লাইফ একসঙ্গে কেটেছে তাদের, কত স্মৃতি একসঙ্গে কেটেছে তাদের। ফাইয়াজ সামনের সিট থেকে এসে দাঁড়ালো তাদের সামনে, এসে বলল, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না। আচ্ছা, কোনো খাবার, মানে ধরুন কোনো সমস্যা হচ্ছে না তো? উর্মি এবারও আগ বাড়িয়ে বলল, না ভাইয়া। ফাইয়াজ সেদিকে হেসে উত্তর দিল, সমস্যা থাকাটা কোনো ব্যাপার না, তবে সমস্যা সমাধান করা ফরজ। কি বলুন তো, নতুন বউ আর নতুন জামাইয়ের কোনো সমস্যাই ঠিক থাকে না, যখন তখন অনেক সমস্যা থাকে। উর্মি বিভার দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে দিল ফাইয়াজ আসলে কি বোঝাতে চাইছে। বিভা লজ্জায় কিছুটা মাথা নিচু করে রইল। এই লোকটা মনে হচ্ছে মানুষের সামনে প্রেমের পর্ব শুরু করে দিবে। পাশে উর্মির বোন তাদের দিকে চেয়ে মিটি মিটি হেসে চলেছে। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধনবিহীন সেই যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। বরাবরের মতো পছন্দের গানটি ঠোঁটে উচ্চারিত হচ্ছে বিভার। দীর্ঘ বালির স্তরের মাঝে উচ্ছ্বাসিত সমুদ্র, কি অপরূপ দৃশ্য। সমুদ্র এখন চঞ্চলা ঢেউ খেলে বেড়াচ্ছে, ঢেউগুলো আস্তে আস্তে সমুদ্রের তীরে এসে আশ্রে পড়ছে, আর সে আশ্রে পড়া ঢেউগুলোতে যে যার মতো জল কেলিতে ব্যস্ত। ঢেউগুলো সব পায়ে এসে ঠেকছে, এমন একটা মুহূর্ত যেন অন্যরকম ভাবনায় মত্ত করছে। জলরাশিগুলো ছোঁয়ায় কিছুটা শিহরণ বয়ে গেল শরীরে। সেসব কিছুকে তোয়াক্কা না করে সমুদ্রের তীরে কিছুটা হেঁটে যেতে লাগলো বিভা। তার পিছন পিছন ফাইয়াজ যে কখন দৌড়ে চলে এলো বুঝতেই পারেনি সে। দৌড়াতে দৌড়াতে বেচারা যেন হাঁপিয়ে উঠেছে। হাঁপিয়ে ওঠা গলায় বলে উঠল, আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে চুপি চুপি চলে এলেন এখানে, এই কাজটা কিন্তু ঠিক করেননি। বিভা ব্রোকুসকে তাকাতেই ফাইয়াজ বলে উঠল, না মানে আমাকে কিন্তু বলেছিলেন আপনি আমাকে বন্ধু ভাবেন। বন্ধু হিসেবে কি আমাকে নিয়ে ভাবার দরকার ছিল না? আমাকে ডেকে আনার দরকার ছিল না? বিভা ফাইয়াজের দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে ফিরে তাকালো। ফাইয়াজের হঠাৎ মনে হলো সে তো ভুলেই গিয়েছিল। বিভা তাকে বন্ধুত্বের কথা বললেও এখনো বিশ্বস্ত বন্ধুর স্থানে জায়গা দেয়নি। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই আবার পিছন ফিরে দেখল বিভা সামনে দাঁড়িয়ে থাকা দম্পতিদের দিকে চেয়ে আছে।
যারা নিজেদের মধ্যে খুব সুন্দর সময় কাটাতে ব্যস্ত। কোলে প্রায় 7-8 মাসের বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে মহিলাটি। পাশেই তার স্বামী তাকে পানিতে ভিজিয়ে দিচ্ছে আছড়ে পড়া ঢেউ থেকে। কোলে থাকা বাচ্চাটি খিলখিল করে হেসে দিচ্ছে। বিভা সেই মুহূর্তটা উপভোগ করছে প্রাণ ভরে। ফাইয়াজেরও এতক্ষণে নজর পড়ল দৃশ্যটি। ফাইয়াজ আবার সামনে এগিয়ে গেল, বিভার সামনে দাঁড়িয়ে বলল, খুব সুন্দর একটা পরিবার না? বাবা মার ছোট্ট একটা সদস্য। মনে হয় না আপনারা এমন একটা পরিবার থাকতো? খুব করে নিজেকে গুছিয়ে নিতে ইচ্ছে করে না? মনে হয় না আবার বিশ্বাস করে একজনের বুকে আত্মসমর্পণ করতে? করতে তো ইচ্ছে হয়, ভীষণ রকম ইচ্ছে হয়, তবে সব ইচ্ছেরা যে পূর্ণতা পায় না। চেষ্টা করলে হয়। যদি বলি আজ এমন দিনে আমি আপনার কাছে, আপনার সেই ইচ্ছের একটা অংশ হিসেবে নিজেকে চাই। আপনার কাছে আমি আমাকে তুলে ধরতে চাই, আপনার বন্ধু হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। বন্ধুত্বের সম্পর্কে সবসময় ভালো যায় না, ফাটল ধরে যায়। কখনো বা সেই সম্পর্ক খুব বেশি বিশ্বস্ততার হয় না। কিন্তু জীবনসঙ্গীদের মধ্যে ভালো সম্পর্ক থাকে, একজন একজনের গভীরতায় ডুবে থাকে। হাজারো ঝড়ঝাপটায় সঙ্গিনী বা সঙ্গীর হাত ছাড়তে চায় না সহজে। আমিও ঠিক তেমনভাবেই চাই। উত্তরটা আমার চাই বিভাবতী। পারবেন বিরহ ব্যথায় জ্বলতে থাকা হৃদয়টাকে প্রশান্তিময় করতে? পারবেন রাতের পর রাত অশ্রুভেজা চোখগুলোকে ঘুমের দিশে নিয়ে যেতে? অবশ্যই। একবার শুধু হাতটা ধরে দেখুন। মনের মাঝে সংকোচটা অনেক আগেই কেটে গিয়েছিল। সেই সংকোচটা শুধু ভাঙার একটা সময় খুঁজেছিল বিভা। আজ সেটাও সে দূর করে দিল। অপর দুটো হাতের উপর নিজের হাতটা রেখে দিল। জীবনকে আরেকটা সুযোগ না হয় দিয়েই দিল। ভুলগুলো শোধরানোর সময় হয়তো হাতে নেই, কিন্তু নতুন করে জীবনের নতুন অধ্যায় তো তৈরি করা যায়। বিবার হাত জোড়া খুব শক্ত করে ধরল ফাইয়াজ। অনেক সাধনা করেও অনেকে তাদের পছন্দের মানুষের হাত ধরতে পারে না। ফাইয়াজের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। বিভা ফাইয়াজের মুখের হাসি দেখে অবাক হলো। এতটা খুশিও কেউ হয়? শুনেছে ছেলেরা সবসময় নিজেদের ভালোবাসার মানুষকে এবং একান্ত নিজের করেই চায়। তার শরীরে অন্য কারো স্পর্শ ছিল, সে সেটা কখনোই মেনে নিবে না। খুব সহজে ফাইয়াজ সেই কঠিন আর কঠোর কথার বাহিরে গিয়ে এত সহজে কি করে মেনে নিল? আর মানলই বা কিভাবে? এতটা সহজ আর স্বাভাবিকভাবে কেউ মেনে নেয়? বিভা ফাইয়াজের হাত থেকে নিজের হাতটা সরাতে চাইলে ফাইয়াজ বুঝতে পেরে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। দুজনের মধ্যে কিছুটা নীরবতা চলছে। এই নীরবতার অবসান ঘটিয়ে ফাইয়াজ বলে উঠল, জানেন, আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন মাকে দেখতাম হাসপাতালের বেডের পাশে বসে তসবিহ নিয়ে কানের সামনে আয়াত উচ্চারণ করত আর মাঝে মাঝে ফুফু দিত। বাবার সে কঠিন মুহূর্ত মা আশাহত হননি, সবসময় তাকে সুস্থ রাখতে ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছিলেন। ডাক্তারদের প্রতি বিশ্বাসটা শেষ সময় ভেঙে যাওয়ার পর তিনি রাত দিন লাগিয়ে বাবার সামনে পড়ে থাকতেন। মাঝে মাঝে অবাক হয়ে যেতাম মায়ের এসব দেখে। মা সবসময় বলতেন, বাবার মতো এমন ভালোবাসার মানুষ তিনি কখনোই পাবেন না। মায়ের মতে বাবার মনটা ছিল খুব নরম, আমার মতো নয়, একদম নরম আর সরল প্রকৃতির। খুব বেশি ভালোবাসতেন আমার মাকে। মা বলতেন বাবার ভালোবাসাটা ছিল অন্যদের থেকে অনেকটা আলাদা। বাবা কখনো মুখ ফুটে 1000 বার নয়, কাজ আর কর্মে ভালোবাসা জিনিসটা শিখিয়েছিলেন, যেখানে অন্যরা হয়তো মুখেই ফাঁকা বুলি ছুটতেন। বাবা যখন মারা যায় তখন মাকে নানার বাড়ি থেকে বলে দেওয়া হলো বিয়ের জন্য। পাত্র যখন ঠিক করা হচ্ছিল তখন মা আমাদের বকে টেনে চিৎকার করে বলেছিলেন, আমাকে বিয়ে দিতে হলে ফাইয়াজের বাবাকে আবার নিয়ে আসতে হবে। ওর বাবাকে ছাড়া আমি আর অন্য পুরুষকে মন থেকে ভালোবাসতে পারবো না। জীবনে যদি কোনো পুরুষ আসে তাহলে সেই একমাত্র ভাগ্যবান পুরুষ। দুনিয়া জুড়ে 1000 মানুষ আসবে,
কিন্তু একজন গভীর থেকে গভীরে আগলে রাখা মানুষ কখনোই আসবে না। বাবা রেখে যাওয়া কনস্ট্রাকশন সাইটের সেই কোম্পানি চালিয়ে আজ অবধি মা আমাদের পাশে ছিলেন। তখন থেকেই ভেবে নিলাম, যদি কখনো কাউকে নিজের মতো করে পাই, যার সঙ্গে নিজের মনের অনুভূতিগুলোকে নিজের মতো করে সাজাতে পারি, সেই মানুষকেই নিজের জীবনের অংশ করে তুলব। পেয়েছিও ঠিক তেমনই একজন ভালোবাসার মানুষ, হয়তো বড় দেরি করে, ভুলটা হয়তো অজান্তেই আপনি করে বসেছেন, কিন্তু শুধরানোর কাজটা আমাকেই করতে হবে। কারণ আপনার ভুলটা ভুল হলো, আপনাকে পেয়ে হারিয়ে ফেলাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে বিভাবতী। বিভার শরীরে হালকা ঝাঁকুনি দিয়ে উঠল। ভুল করলো সে, আর তা শুধরে দিবে আরেকজন। ফাইয়াজ আরেকটু অবাক করে বলল, আপনার প্রতিটা বসন্তে, মনে, শিহরণে, ভালো লাগায়, কাছে আসায় আমি থাকতে চাই। ঠিক যেমন করে আপনি আপনার ভালোবাসাগুলো সাধারণ মানুষের জন্য জমিয়ে রাখেন, আমি শুধু বলবো, তার থেকেও একটু বেশি করে আমায় ভালোবাসুন আর একটু ভরসা রাখুন। এতটা জটিল করে কেউ কখনো আমার কাছে ভালোবাসা চায়নি। এতটা গভীর করে আজ অবধি কোনো মেয়ের প্রেমও পড়িনি। আপনিই প্রথম, আপনিই শেষ। আপনাতেই শ্বাস, আপনাতেই বাস। বাহ, দারুণ! এমন কবি কবি ভাব নিয়ে বসলে প্রেসক্রিপশনে ওষুধের বদলে কবিতা লেখা হয়ে যাবে। লোকে বলবে পাগল ডাক্তার। আমি পাগল হইতে প্রস্তুত, তবুও বিরহে কাঙাল হইতে প্রস্তুত নই। প্রেম বিরহে কাঙালের মতো ঘুরঘুর করতে আমি প্রস্তুত নই। একটু চুপ করুন তো। এত কথা বলতে পারেন আমার জানাই ছিল না। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? ওরা সবাই এইদিকে আসছে। ওদের কথাবার্তা কিন্তু বেশ লাগামহীন। তাতে কি, প্রেম করব আর তীর ছুড়লে পালাই পালাই করব? আমি কি টিনেজার নাকি? আমার একটা ভাব আছে না, ডাক্তার বলে কথা, একটু রোমান্টিক ডাক্তার হতেই পারি। দূর, আপনাকে নিয়ে আর পারলাম না। পারাপারির কাজ বাদ দিয়ে বলুন, কবে বিবাহের প্রস্তাব পাঠাবো? এত তাড়া কিসের? বিয়ে করে সংসারী বর হব। বউ আমার শার্টের বোতাম লাগিয়ে দিবে, টাইটা নিজের হাতে লাগিয়ে দিবে। মাঝে মাঝে চুপিসারে সবার আড়ালে তাকে কাছে ডেকে কানে কানে কিছু মধুর আলাপন করব। ইস, এমন একটা মুহূর্ত যে কি শান্তিদায়ক তা কি আপনি জানেন? এমন একটা সুন্দর আর শুভ কাজ কি করে দেরি করি বলুন তো? হাহা, সংসারী বর, সংসারী মেয়ে শুনেছি, এই প্রথম সংসারী বর শুনেছি, তাও আপনার কাছ থেকে। তবে একটা কথা বলতেই হয়, এই যে এত রোমান্টিকে ভরপুর কথা বলছেন, এত এত রোমান্টিকতার সময় পাবেন না ডাক্তার সাহেব। বিয়ের পর নিম পাতা হয়ে যায় সব। ওহম, আমি হব মৌমাছি আর আপনি হবেন সুমিষ্ট ফুলের মধু। আমি ক্ষণে ক্ষণে সেই মধু আহরণ করব। ইস, কি একটা মুহূর্ত হবে বলুন তো? টিনেজারদের প্রেম আমরা বিয়ের পর করব। বিভা ফাইয়াজের দিকে অবাক হয়ে চেয়ে আছে। এই লোকটা তাকে মনে হয় পুরো চমকের উপরেই রাখবে। এত রোমান্টিক কথাবার্তাও যেন তার মুখে সবসময় লেগে থাকে। হো, ফাঁকা বলি। ফাইয়াজ আর কিছু বলবে তার আগে উর্মির আবির্ভাব ঘটল। বিভা, ভাইয়া আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আর ওইদিকে রিসোর্টে রশিদ আঙ্কেল খুঁজে বেড়াচ্ছে। আপনারা সেই সকাল সকাল বেরিয়ে পড়েছেন, কিছু খেয়েছেন কিনা তা প্রশ্ন করছে। সুমিকে বললাম, ও বলল বিভা বের হয়েছে, আর কিছুক্ষণ পর আপনিও নাকি বের হয়ে এসেছেন। খুঁজে খুঁজে আমি হয়রান। বিভা উর্মির হাত ধরে বলল, চল যাই, আপনিও আসুন। ফাইয়াজও বিভার দিকে করুণ চোখে চেয়ে আছে। কি করার আর, পিছন পিছন তাকেও যেতে হলো। রিসোর্টে আসার পর বিভা
উর্মি সুমি গিয়ে দেখল রশিদ সাহেব তাদের জন্য এলাহি কাণ্ড করেছেন। রশিদ সাহেব তাদের দেখে বললেন, ঘুরতে গিয়েছিলে বুঝি? জি আঙ্কেল। এই জন্য সকালে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। বাকিরা তো ঘুমিয়েছিল, ওদেরকে বলতেই ওরা কিছু বলতে পারেনি। এখন ব্রেকফাস্ট করতে বসে পড়ো। তুমি হলে আমার পরম স্নেহের অধিকারী, তোমাকে কি আর কাছছাড়া করতে পারি? তোমাদের সবার দায়িত্ব এখন আমার ওপর। এসেছো যখন, ভালোভাবে থাকার পরিবেশ তো করতে হবে। তুমি মনে হয় কক্সবাজার খুব ছোট থাকতে এসেছিলে? জি, আম্মু আব্বুর সঙ্গে এসেছিলাম ক্লাস 2তে যখন ছিলাম, এরপর আর আসা হয়নি। ও, আমি তখন ঢাকায় ছিলাম। তোমার বাবাকে ফোন করে বলেছিলাম আমাদের বাড়িতে থাকতে, সে থাকেনি। কি আর করার, এখন তুমি আর তোমার বন্ধুরা এসেছ, এতেই যথেষ্ট। রশিদ আঙ্কেল তার রিসোর্টের লোকদের ডেকে বলে দিলেন ভালোভাবে পরিবেশন করতে। বন্ধুর মেয়ে বলে কথা, বিভার বাবা তার ঘনিষ্ঠতম বন্ধু। সেই বন্ধুর মেয়েও তার বন্ধুরা এসেছে, আর তিনি তাদের ফেলে দিবেন এমন নয়। হঠাৎ করে উর্মির চাচাতো ভাই সাব্বির বলে উঠল, হ্যাঁ রে উর্মি, আজ তো একটা সৈকত থাকতে সৈকতে আসা লাগে নাকি? সৈকত খাচ্ছিল, ভাইয়ের কথা শুনে বুঝতে পারল তাকে নিয়ে কথা হচ্ছে। উর্মি মুচকি মুচকি হেসে বলল, তো কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাবি মানে? সৈকতের মতো বিশাল দেহী একজন মানুষ থাকতে তুই আবার সমুদ্র সৈকত ঘুরতে এসেছিস কেন ভাই? পাহাড় কি নজরে পড়েনি? সাব্বিরের কথা শুনে সুমি বলে উঠল, পাহাড় কেন যাবে ভাইয়া? পাহাড়ও তো আমাদের সামনেই আছে। কোথায়? এই যে তুমি। বিশাল আকৃতির, উঁচু, লম্বা, মোটা, আস্ত একটা কালা পাহাড়। আমার ভাই লম্বা বলে সব সময় তুমি সৈকত ভাইকে পচানো শুরু করে দাও। তুই চুপ কর, পচা নর্দমার পানি। আমি পচা নর্দমার পানি আর তুমি কালা পাহাড়? এই ভাবি, তুমি ভাইকে কিছু বলবে? তাদের ভাই বোনদের কথা শুনে হাসতে লাগলো সবাই। উর্মির বোন সুমি আর তার ছোট ভাই সৈকত, সাব্বির ও তার স্ত্রী বোন এসেছে তাদের সঙ্গে একসঙ্গে বেড়াতে। তাদের মধ্যে সম্পর্কটা চাচাতো ভাই বোন কম, কখনো তারা ওই সম্পর্কটাকে আলাদা হিসেবে তৈরি করেনি, উল্টো নিজের ভাই বোন হিসেবে দেখেছে। সাব্বির উর্মিদের পরিবারের সব দায়িত্ব না হোক, অন্তত মাসের বাজারটা অন্তত করে দেয়। বিভা যখন উর্মির সঙ্গে পড়াশোনা করত তখনই শুনেছিল উর্মির বাবা নেই, মা অসুস্থ। তখনই উর্মির মুখে বিভা দেখেছিল একরাশ অসহায়ত্ব। উর্মির কথা বলা, চালচলন তার কাছে মনে হতো কেমন হয়ে গিয়েছিল মেয়েটা। তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছে সে পরিস্থিতি এমন একটা জিনিস যা মানুষকে একদম বদলে দেয়। উর্মি পাশে সেদিন এসে দাঁড়িয়েছিল সাব্বির আর তার পরিবার। এখনকার এই সমাজে অনেক পরিবার আছে প্রভাবশালী হয়ে শুধু নিজের সুখটাকেই দেখে যায়, কিন্তু তার ব্যতিক্রম সাব্বির। সে নিজে হাতে পুরো সংসারটাকে আগলে রেখেছিল। সাব্বির উর্মিদের ভাই বোন সবার দায়িত্ব নিজ হাতে নিয়ে নিয়েছে। ব্রেকফাস্ট করতে বসে অনেকবার চোখে চোখ পড়েছে ফাইয়াজ আর বিভার। অস্বস্তি হচ্ছে বিভার। ফাইয়াজের চোখ থেকে লজ্জায় চোখ সরিয়ে ব্রেকফাস্ট করে উঠে পড়ল সে। কক্সবাজার এসেছে আর হিমছড়ি ইকো পার্কে আসবে না তা হয় নাকি? তাই আজ এসেছে সবাই। আজ পুরো প্রকৃতিকে দেখবে আর আপন করে নিবে প্রকৃতির সৌন্দর্যকে। হিমছড়ি ইকো পার্কে অবস্থিত ঝর্ণার ধারায় আগেও ভেসেছিল। বিভা এবার একটু অন্যরকম। আগের বার ছোট্ট দুহাতের সঙ্গী ছিল তার বাবা আর মা, এবার সে পূর্ণ যুবতী। তার সঙ্গে আছে তার প্রাণের বান্ধবী আর গুটি কয়েক বন্ধু বান্ধব, সঙ্গে একজন স্পেশাল মানুষ যে কিনা একাই পারে পুরো দলটাকে হাসিয়ে তুলতে। ফাইয়াজ ঝর্ণার নিচে এসে দাঁড়িয়ে পড়ল। ঝিরি ঝিরি ঝর্ণার ধারা বহিছে পাহাড়ের উপর থেকে।
সেই জলের ধারায় নিজেকে একদম মুক্ত করে দিল। প্রথমে ফাইয়াজ নামলেও পরে অন্যরাও ভিজতে লাগলো। মেয়েরা সবাই একটু কমই ভিজেছে, কারণ এখানে ট্যুরিস্টের সংখ্যাটা খুব বেশি। কক্সবাজার বাংলাদেশের ব্যস্ততম একটি ট্যুরিস্ট প্লাস বা জায়গা, যেখানে সারা বছর ট্যুরিস্ট থাকে আর তার গণনা করে নির্ধারণ করাও কঠিন। ঝর্ণার পানিতে কিছুক্ষণ দুষ্টুমি করে দৌড়ে চলে এলো বিভা। এত ঠান্ডা কেন পানি? শীত প্রায় যায় বলে সে নির্দ্বিধায় পানিতে ভিজেছে, কিন্তু এখন যে এমন ঠান্ডার প্রকোপে পড়বে তা ভাবেনি সে। বিভা নিজের গায়ে জড়ানো ওড়নাটা ভালোভাবে পুরো শরীরে টেনে জড়িয়ে নিল। ফাইয়াজ পানিতে ভিজতে ভিজতে দেখল বিভা একপাশে দাঁড়িয়ে গায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। সে সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, শীত করছে? কিছুটা। আপনার ঠান্ডার সমস্যা আছে? হ্যাঁ আছে। তারপরও আপনি এই ঠান্ডা পানিতে ভিজেছেন। ঠান্ডা বাদিয়ে ফেললে কি হবে বুঝতে পারছেন কিছু? আমি কি জানতাম নাকি এমন কিছু হবে? সামনে হাঁটুন, আমি আসছি। কেন? ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকবেন নাকি? এতটা কেয়ারলেস কি করে যে হতে পারে মানুষ? চলুন। সাব্বিরকে বলে ফাইয়াজ বিভাকে নিয়ে রিসোর্টে এসেছে। বিভা একটু নয়, অনেকটাই ভিজেছে। বিভা নিজের রুমে গিয়ে পোশাক পরিবর্তন করতে চলে গেল। ফাইয়াজ রিসোর্টের কুক হাউসে গিয়ে নিজ হাতে চা বানিয়ে নিয়ে এলো। 2 কাপ চা বানিয়ে ট্রেতে করে নিজেই এনে টি টেবিলের উপর রাখলো। বিভা তখন ওয়াশরুম থেকে সবেমাত্র ফাইয়াজকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হলো বিভা। ভিজে যাওয়া চুলগুলোকে টাওয়ালে পেঁচিয়ে বলল, আপনি এখানে কিছু বলবেন? না, তেমন কিছু নয়। 1 কাপ চা শুধু আপনার জন্য। সেদিন আপনি তো নিজ হাতে চা বানিয়ে আমাকে দেননি, তাই আজ নিজেই আপনার জন্য বানিয়ে নিয়ে এলাম। খানিকটা ব্রু কুঁচকে তাকালো বিভা, তারপর নিজেই হেসে দিয়ে বলল, আপনি চা নিয়ে আসেননি? এনেছি তো। নিজের হাতে থাকা চায়ের কাপটা দেখিয়ে দিল বিভাকে ফাইয়াজ। বিভা চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিল। বেশ ভালো হয়েছে চাটা। বিভা ফাইয়াজের দিকে তাকিয়ে বলে উঠল, খুব ভালো হয়েছে চাটা। দেখতে হবে না কে বানিয়েছে? সত্যি অসাধারণ হয়েছে। তা এত ভালো চা কিভাবে বানানো শিখেছেন? আমি রাতে পড়তাম বেশিরভাগ সময়। শব্দ দূষণ আমার বরাবরই অপছন্দ, তাই রাত জেগে পড়তাম আর মাঝে মাঝে চা বানিয়ে খেতাম। স্বভাব যেহেতু রাত জাগার, তাই নিজেই উঠে চা বানিয়ে নিতাম। তাই মায়ের কাছ থেকে শিখে নিলাম চা বানানো। দুজনে মিলে চা পান করতে করতে কিছুটা সময় পেরিয়ে গেল তাদের। কথার ফাঁকে ফাঁকে বিভা ফাইয়াজের দিকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলো। সবুজ কথা বলার সময় শুধুই সবুজেই একটানা নিজের কথাগুলো বলে যেত, আর বিভা তা মন দিয়ে শুনে যেত, কিন্তু বলার আর পথ পেত না। কারণ সবুজ তাকে বলতে দিল, পুরোপুরি তার বলা হতো না। সবুজের চোখের দিকে তাকিয়ে সবুজকে প্রাণ ভরে সে দেখে যেত, আর সবুজের কথাগুলো সে প্রতিটা মুহূর্ত অনুভব করে যেত। কিন্তু সবুজ কি কখনো তাকে এইভাবে অনুভব করেছিল? না, তাকে প্রাণ ভরে উজাড় করে ভালোবেসেছিল। সবুজ তার সরলতা নিয়ে তাকে বিরাট বড় বান মেরেছিল। বান প্রেমের বান। প্রেমের আর ভালোবাসার বান যে বিষের মতো সে হারে হারে টের পাচ্ছে। কত রাত কত দিন সে এভাবে কেঁদে কেঁদে কাটিয়েছে, কিন্তু মানুষটার দেখা তার মেলেনি। বহু বিয়ের ঘরই তো এসেছে তার জন্য, কিন্তু সে তো দ্বিতীয়বার বিয়ের চিন্তা করতেই পারেনি। আর সবুজ তার চলে আসার পরপরই নতুন সংসার পেতেছে। সমুদ্রের ঢেউগুলো খেলে বেড়াচ্ছে। দূরে দেখা যাচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউ, আর ঢেউয়ের তালে তালে কপোত কপোতিদের হাতে হাত রেখে একসাথে চলা।
বিভা আনমনে তা দেখে হেসে উঠল আর বলে উঠল, মানুষে মানুষে কত পার্থক্য, কত তফাৎ। তা তো হবেই। বিভা ফাইয়াজের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। বলা নেই কওয়া নেই, লোকটির সঙ্গে সে জড়িয়ে যাবে তাও সে ভাবেনি, কিন্তু অদ্ভুতভাবে তাই ঘটে গেল। সময়ের পরিক্রমায় সব কিছু বদলে যায়। সম্পর্ক, টান, ভালোবাসা, মানুষও বদলায়। আবার ঝড়ের বেগে বদলে যেতে পারে পাশে দাঁড়ানো মানুষটির স্থান। জীবনের প্রতিটা পদে পদে সুখের ছোঁয়ায় ভেসে যাওয়া যায়, যদি সেই সুখ নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে থাকা যায়। টাকা দিয়ে তো আর মনের বা আত্মার সুখ পাওয়া যায় না। যে সুখ হয় সে সুখ চোখের সুখ। মনের ভিতর তো পড়ে থাকে মনের বিরাট অসুখ। প্রচণ্ড হইহুল্লোড়ের মধ্যে দিয়ে কক্সবাজারে প্রায় টানা 5 দিন কাটিয়ে এসেছে সবাই। নিজেদের কর্মস্থলে যোগ দেওয়ার পর এই পর্যন্ত প্রায় 20 দিন দেখা হয়নি বিভা বা ফাইয়াজের। মুঠোফোনে মাঝে মাঝে কথা হয়েছে, কিছুটা আলাপ, হয়তো প্রেম ঘটিত আলাপচারিতা হলে হয়ে যেত প্রেম আলাপ, কিন্তু তেমন কিছুই হয়নি। যা হয়েছে তা সম্পূর্ণ নিজেদের পারিবারিক আলোচনা। বিভার সঙ্গে কক্সবাজার থেকে আসার পর ফাইয়াজ একদিন বলেছিল তার মাকে বিভার সম্বন্ধে। ভদ্রমহিলা বিভার প্রশংসা শুনে যেমন পঞ্চমুখ হয়েছিলেন, তেমনি তিনি একবার দেখতেও চেয়েছিলেন বিভাকে। ফাইয়াজের মোবাইল থেকে তিনি বিভার ছবি দেখেছেন। দারুণ সুন্দরী মেয়ে, দেখেই খুব সহজে বুঝতে পেরেছেন বিভার পরিবার আর ফ্যামিলি কালচার কেমন। চেহারার মাঝে ফুটে ওঠা আভিজাত্য আর মাধুর্য। অভিজাত পরিবার দেখে ছেলের দিকে কিছুটা অবাক হয়ে চেয়ে রইলেন। হয়তো ভাবতে পারেননি ছেলে তার সত্যি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তা সে এতদিন না বুঝতে দিল এখন নিজেই নিজের উপযুক্ত পাত্রী ঠিক করে ফেলেছে। ফাইয়াজ সেদিন সব বলেছিল তার মাকে। এ নিয়ে তিনি একটু মন খারাপ করেননি, বরং খুশি হয়েছেন। মেয়েটা তার আবেগের বয়সে একটা ভুল করেছিল। এখন যদি সে ভালো হয় তাহলে তিনি কেন তাকে দূরে ঠেলে দিবেন। তিনি বিভার পরিবারের সঙ্গে দেখা করার জন্য ফাইয়াজের সঙ্গে আলোচনায় বসেছিলেন কখন তিনি সেখানে যাবেন। আর এই সমস্ত কিছু বিভা ফাইয়াজের কাছ থেকেই জেনেছিল। বিভা ইতিমধ্যে বুঝে গিয়েছে ফাইয়াজ অনেকটা খোলা মনের মানুষ। এই যে বাসায় কি আলোচনা হলো না হলো, সে আবার সব কিছু বিভাকে বলে দিল। কোনো সংকোচ ছেলেটার মাঝে নেই, একদম যেন সাদা মনের মানুষ, যার এপিট ওপিট সবই রঙ্গ এক। তুলনাহীন মানুষ, যে যার মনে নেই একরত্তি সংশয়। খুব সহজে সে সব কিছু সমাধান করে ফেলতে পারে। এখন জুন মাস, ক্লোজিংয়ের সময়। যত সব হিসেব সমাধান আর অফিসিয়াল কাজের চাপ যাচ্ছে বিভার উপর দিয়ে। ব্যাংকের কাগজপত্রগুলো খুব যন্ত্রণাদায়ক। একটা থেকে একটা কাগজ হারালে তা খুঁজে পেতে যে কি কষ্ট হয় তা বলার বাইরে। বিভার অফিস প্রায় 4:30 নাগাদ থাকে, তারপর সব ক্লোজ। কিন্তু এখন জুন মাস বলে কিছুটা চাপ, তাই আজ একটু দেরি করে বের হয়েছে সে। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠেছে। বেয়ে পড়া ঘামটাকে মুছে নিল টিস্যু দিয়ে। ড্রাইভার গাড়ি চালাতে বিভা সিটে হেলান দিয়ে বসলো। প্রচণ্ড রকম ধকল যাচ্ছে আজ কদিন তার। এই তো কয়েকদিন পরই হয়তো বিভার ঘটা করে বিয়ে হবে। শুধু অফিসিয়াল ঝামেলা আর ফাইয়াজের একটা কোর্সের জন্য ডেটটা দেরি করে ফেলা হয়েছে। কিছুক্ষণ বসতেই বিভা বিরক্ত হয়ে গেল। জ্যামজটের রাস্তায় স্বস্তি কোথায়। গাড়ি জানালা খুলে টেনে দিতে হঠাৎ চোখ পড়ল সামনে জ্যামে আটকা পড়া বাসে সবুজ বসে আছে। এতটা সামনে তার। শেষ কবে দেখা হয়েছিল আর কবেই বা দেখা হবে ভাবতে পারেনি বিভা। অথচ আজ কিনা দেখাই হয়ে গেল বিভার আর তার। বিভা সবুজকে দেখে নিজের চোখ জোড়া সরিয়ে নিল, কিন্তু সবুজ পারল না
সবুজের চোখ স্থির হয়ে এখানেই রয়েছে। অনেক কিছু আছে চোখের ভাষায়। অসহায় চোখ জোড়ায় মলিন মুখে তাকিয়ে থাকা সবুজকে দেখে বিভা অন্যদিকে ফিরে রইল। করুণ আর অসহায় অবস্থায় তো সেও সবুজের কাছে হাত পেতেছিল। হয়নি তো কোনো মায়াময় দৃষ্টির সৃষ্টি তখন। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘ এক শ্বাস। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, একটা গান ছেড়ে দেন আসাদ ভাই। জ্যামটা মগবাজারের রাস্তার জ্যাম, এত তাড়াতাড়ি শেষ হবে না। রেডিও চালাতেই বেজে উঠল চিরচেনা গান। বিভা গানটা শুনছে আর হজম করছে ভিতরে থাকা চাপা কষ্টটাকে। বারণ জিনিসটার কারণও অনেক হয়। হয়তো কোনো আঘাত ছাড়া একটা জিনিস থেকে দুটো খণ্ড হয় না। নিজের ভিজে যাওয়া চোখটাকে মুছে নিল বিভা। রাস্তার জ্যাম এখন নেই, পুরো রাস্তায় ফাঁকা। এটাই মনে হয় নিয়ম। একই পথে দেখা হবে প্রতারকের সাথে, কিন্তু তাকে ধরে বলা যাবে না কেন এলে আমার জীবনে, কেন শেষ করলে, বা ছুঁয়ে কখনো বলা যাবে এর দায় কার? সবই তো শেষ। সে তখন হয়ে যায় অন্য কারো। বলা হয় না অনেক কথা, বলা হয় না হৃদয়ের ব্যথা। বাসায় ফিরে সোজা নিজের রুমে গিয়ে ব্যাগপত্র ছুঁড়ে ফেলে ওয়াশরুমে দৌড়ে গিয়ে মাথায় ইচ্ছে মতো পানি ঢালতে লাগলো বিভা। তপ্ত হৃদয় থেকে এখন প্রচণ্ড রকম মাথা যন্ত্রণার কারণ হয়েছে। বেশ খানিকটা পানি ঢেলে বের হয়ে বেডে বসে পড়ল বিভা। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিল আস্তে আস্তে। হঠাৎ কিছু একটা মনে হতেই ফায়াজের ফোনে কল করলো সে। রিং হওয়ার পরপরই ফায়াজ ফোন ধরল। বিভা ক্লান্ত গলায় বলে উঠল, আমাকে আজকে বিয়ে করতে পারবেন? আজকে কেন, এখন বললেও করব। সত্যিই তাই, করতে হলে করব। তাহলে আন্টিকে নিয়ে আসুন আজ। আচ্ছা ঠিক আছে, তবে কিছু হয়েছে? আপনি আসবেন? অবশ্যই। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফায়াজ ও তার পরিবার থেকে মা, বোন, চাচা এসেছে বিভার বাড়িতে। শুরুর দিকে বিভার বাবা মা ভেবেছিলেন এমনি হয়তো মেয়ে দেখে চলে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা যে মেয়ে আজই নিয়ে যাবেন তা আর বুঝতে পারেননি। কাজী সাহেব এসে বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছেন। দুজনকে দুপাশে বসিয়ে অনেকটা লোকচক্ষুর আড়ালে ঘরে বসেই বিবাহ সম্পন্ন করা হয়ে গেছে। কবুল বলার সময় বিভা কেঁদেছিল অনেক। এই কান্নাটা তার ভিতরকার একটা ভয় আর ভীতির কান্না। কেউ না জানুক, বিভা ঠিকই জানে এই বিয়েটা সে শুধুমাত্র নিজের বিষাক্ত স্মৃতি আর প্রাক্তনের উপর একরাশ ঘৃণা নিয়ে করছে। কিন্তু এর চরম পরিস্থিতির শিকার ফাইয়াজ হবে, কারণ মনের একাংশে এখনো পুরনো স্মৃতির বাস। সেই স্মৃতিটাকে শেষ করতেই তো আরেকজনকে কাছে টেনে আনার আশ্বাস। পুরোটা সময় সে কিছুই বলেনি। বিয়ে হয়ে যাওয়ার পর দুজনকে যখন এক ঘরে বসিয়ে দেওয়া হলো, ফায়াজ বলে উঠল, এমন করলে কেন? কি এই যে হঠাৎ বিয়ে? একটু শান্তির জন্য। দিতে পারবেন একটু শান্তি? পারবেন সব ভুলিয়ে দিতে? পারবেন একটু কাছে টেনে নিতে? ফায়াজ বিভার সামনে সোফায় গিয়ে তার হাত ধরে বলল, একটু শান্তি নয়, 1000 বছর পাশে থাকবো। শুধু একটু বিশ্বাস রাখবেন। ভালোবাসতে হবে না, কাছে থাকলেই হবে। অতিরিক্ত ভালোবাসবেন না আমাকে। ভালোবাসলে হারাতে হয়। শুধু একটু বিশ্বাস রাখবেন। বিভা ফায়াজের বুকে ঝাঁপিয়ে পড়ল, কাঁদতে লাগলো বুকের মাঝে মাথা দিয়ে। এতক্ষণের কান্নাগুলো এখন শব্দ করে হচ্ছে। ফায়াজ বিভাকে শান্ত করতে ব্যস্ত হচ্ছে। সে জানে এই কান্নায় আছে অনেক রহস্য। থাক, রহস্য হয়ে থাক এই কান্না। সব রহস্যের সমাধান করা যায় না। কেঁদেই যদি সব ভোলা যায় তাহলে কাঁদুক। আজ থেকে তার নতুন জীবনের শুরু। পুরনো সব কিছু না হয় ভুলে যাক সে। দূরের আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। তার আলোর ছটা কিছুটা ঘরের মধ্যে এসে পড়েছে। অন্ধকার রুমে বকে নিয়ে এখনো বসে আছে ফায়াজ বিভাকে।
এখনো বিভা তার বকেই ঘুমায়। সময় পেরিয়ে 20 বছর, সন্তানদের সামলিয়ে সবকিছুকে ভুলে এখনো বিভা ঠিক একইভাবে ফাইয়াজের বকে ঘুমায়। ফাইয়াজ এখনো তাকে ঠিক সেইভাবেই বকে ঠাঁই দেয়, ঠিক যেমন করে সে বিয়ের প্রথম রাতে দিয়েছিল। আর বিভাবতী তার বুক ভিজিয়েছিল। মধ্যবয়স্ক ফাইয়াজ বিভার মাথাটা টিপে দিচ্ছে হাত দিয়ে মাঝে মাঝে, আর চাঁদের আলোয় বিভাকে প্রাণ ভরে দেখছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।